হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার সেভেন আসাক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। তো দেখো, আজকে তোমার ক্লাস 8 এর বাংলার 5 নম্বর চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব। তো চলো চ্যাপ্টারটা লাইন বাই লাইন ডিসকাস করব। চ্যাপ্টারটা বললে কি হবে, তোমাদের বাই চান্স যদি কোশ্চেন আনসার শিখতে অসুবিধা হয় কোনো কারণে পড়ে না থাকো এক্সামে বা ভুলে যাও, তখন তোমরা বানিয়ে রাখতে পারবে যদি পাঠটা বুঝে থাকো। তো চলো আমরা পাঠটা বুঝে আরম্ভ করি। তোমরা ক্লাস 8 বেঙ্গলি প্লেলিস্ট ফলো করবে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি এক্সপ্লেনেশন আর কোশ্চেন আনসার দিয়ে যাচ্ছি। তো দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে হৈমবতীর আত্মবিশ্বাস। তো এখানে হৈমবতী একটা মহিলার নাম, তো তার মনে একটা কনফিডেন্স বা বিশ্বাস আছে তার নিজের প্রতি, তো এটাই আত্মবিশ্বাস। তো কি আত্মবিশ্বাস? এই যে হৈমবতী দেখতে পাচ্ছ তোমরা বসে আছে এখানে, কাপড় বুনছে, ঠিক আছে? তো আমরা দেখবো। তো দেখো, বলছে তোমরা অসমের কুটির শিল্প অর্থাৎ হস্তশিল্প সম্পর্কে ইতিমধ্যে কিছু জেনেছো। তো কুটির শিল্প মানে হাতের কাজ সম্পর্কে আর কি কিছু তোমরা জানতে পেরেছো। এই কুটির শিল্প অর্থাৎ হাতে কাপড় বোনা, তাঁতে কাপড় বোনা, ঠিক আছে? ওইটাই তাঁতে কাপড় বোনা, মানে ওইটাই এক ধরনের হাতের কাজ। তো তাতে কাপড় বোনা, যেমনি বলছে বাঁশ-বেতের জিনিস, উলের পোশাক এবং পাপড় তৈরি ইত্যাদির মাধ্যমে নারীরা যে স্বাবলম্বী হয়ে উঠতে পারে সে বিষয়ে বর্তমান পাঠে আলোকপাত করা হলো। তো এটা তোমরা মার্ক করতে পারো যে এই পাঠে আমরা কিসের বিষয়ে পড়বো। তো এখানে আমরা কুটির শিল্পের বিষয়ে মেনলি পড়বো, মানে অর্থাৎ যাতে মহিলারা, ঠিক আছে, তাতে কাপড় বুনে কিভাবে, বাঁশ-বেতের জিনিস, ঠিক আছে, দিয়ে কিভাবে ব্যবহার করে তাদের নিজের জীবিকার উপায় করে, উলের পোশাক দিয়ে পাপড় তৈরি ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করে নারীরা স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী মানে কি? মানে নিজের পায়ে দাঁড়ানো, মানে উপার্জন করা, টাকা ইনকাম করা নিজের, ঠিক আছে, বুদ্ধি দিয়ে কোনো উপায় করে। তো কি কি উপায় হতে পারে এগুলো বিষয়ে পড়বো। তো দেখো, নারীরা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে এটার বিষয়ে পাঠে বলছে। দেখো, স্টার্টিং হচ্ছে বিহু এসে গেছে, এখান থেকে হৈমবতীর ব্যস্ততাও বেড়ে গেছে। তো হিমবতী বলে যে মহিলা আছে, এখন বিহু যেহেতু এসে গেছে, তো বিহু তোমরা জানো যে আসামের একটা অন্যতম একটা প্রধান উৎসব, ঠিক আছে? তো এখানে হৈমবতীর কাজও কিন্তু বেড়ে গেছে, বিহুর সঙ্গে সঙ্গে তার ব্যস্ততা বেড়ে গেছে। এরপরে মোটেই সময় পান না, তখন একদম সময় পাচ্ছে না হৈমবতী। সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হয় আজকাল, তো এখন সূর্য ওঠার আগে তাকে ঘুম থেকে উঠতে হয়। এরপর দেখো, গোয়ালঘর সাফসুতরো করা, দৈনন্দিন ঘর কান্নার কাজ, এগুলো দ্রুত সেরে 8টা বাজতে পৌঁছে যান জয়মতী মহিলা সমিতির কর্মশালায়। তো এখানে বোঝা যাচ্ছে যে হৈমবতী যিনি আছেন, ইনি কি, এই যে জয়মতী মহিলা সমিতি, এটার কিন্তু অধ্যক্ষ তিনি। এখন লেখা আছে দেখো, সমিতির তিনি অধ্যক্ষা, মানে প্রেসিডেন্ট। তো একটা সমিতি আছে, ঠিক আছে, একটা গ্রুপ আছে মহিলাদের, ওই মহিলাদের গ্রুপ থেকে কে চালান? এই হৈমবতী চালান। এটার নাম কি? জয়মতী মহিলা সমিতি। তো এর কর্মশালায় তাকে খুব সকাল তাড়াতাড়ি উঠেই সেখানে পৌঁছতে হয়, যে কাজ দাজ সব শেষ করে ঘরের এরপর, ঠিক আছে? তো এটাই বলছে। এবার দেখো, এই সমিতিতে মহিলাদের পড়াশোনা থেকে শুরু করে সব ধরনের হাতের কাজ শেখানো হয়। তো এই জয়মতী মহিলা সমিতির কাজ কি? তো এখানে মহিলাদের কি হয়, পড়াশোনার পাশাপাশি সব রকমের আর কি হাতের কাজও শেখানো হয়, মানে ট্যালেন্ট, স্কিল বা ট্যালেন্ট যেটা থাকে হাতের, ভবিষ্যতে তারা যে কোনো একটা কিছু করে উপার্জন করতে পারে, এটা ব্যবস্থাটা করে দেওয়া হয়। এবার দেখো, সঙ্গে সঙ্গে বিভিন্ন উপযোগী জিনিসপত্র তৈরি করতে উৎসাহ দেওয়া হয়। আর এখানে মহিলাদের সঙ্গে সঙ্গে যেটা উপযোগী জিনিস আছে, প্রয়োজনীয় মানে বিভিন্ন জিনিস যেটা হয়, এগুলো মহিলাদের তৈরি করতে উৎসাহিত করা হয়। এরপর দেখো, হৈমবতী এসেই বসে যান তাঁতশালে। তো হৈমবতী এসে কোথায় বসে যান? এখানে সমবায় সমিতির যেটা জয়মতী মহিলা সমিতি আছে, এখানে এই যে তাঁতশাল মানে এই যে যেখানে কাপড় চোপড় ইত্যাদি বানানো হচ্ছে, তো এটাই তাঁতশালে। তো হৈমবতী এসেই কোথায় বসে যান? তাঁতশালে, ঠিক আছে? এরপর দেখো, মানে একটা মেখলা শুরু করেছিলেন। তো তিনি সেখানে বসে কি বানাচ্ছেন? এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ যে একটা মেখলা, একটা চাদর থাকে, তো ওই মেখলা চাদরটা তিনি বানাচ্ছেন। আর যেভাবে হোক এটা শেষ করতে হবে। তো তিনি সেদিন মনে করেছিলেন যে আজকে যেভাবে হোক সেটা শেষ করতেই হবে, ঠিক আছে? তো তখনই এসেছে শুধু বিমলা আর গীতা। এখন এখানে কিন্তু আসে দেখলেন এই জয়মতী মহিলা সমিতিতে এসে, যেখানে খালি শুধুমাত্র বিমলা আর গীতা এসেছে ওনার সাহায্যের জন্য, বাকিরা আসে নাই, মানে আরো মহিলারা ছিল। তো বাকিদের অনুপস্থিতি ও নিষ্ঠাহীনতায় মনে মনে রুষ্ট হলেন হৈমবতী। এখন এই জিনিসটা দেখে যে বাকিরা কেন অনুপস্থিত হয়েছে, এটা দেখে কিন্তু তিনি একটু সময়ের জন্য রুষ্ট হলেন, মানে রেগে গেলেন। এরপর দেখো, গীতাকে উদ্দেশ্য করে বললেন, আজকাল তো দক্ষিণ ভারতে তৈরি মেখলা চাদর ও গামছায় অসমের বাজার ভরে গেছে। তো তিনি গীতাকে উদ্দেশ্য করে বললেন যে গীতা, আজকাল তো দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়া থেকে যেটা মেখলা চাদর এবং গামছা অসমের বাজারে বেশি বিক্রি হচ্ছে, আমাদের অসমের জিনিস বিক্রি হচ্ছে না, ওইটাই বলছে। তাতে বোনা মেখলা আর অসমীয়া গামছা এখন প্রায় দুর্লভ। তো তাতে বোনা যেটা মেখলা হয় আর অসমীয়া গামছা, এগুলো কিন্তু আর আমাদের অসমের বাজারে বা অন্যদিকে মিলছে না, এখন দক্ষিণ ভারত থেকে আমাদের এদিকে উল্টা আসছে। অথচ এগুলো অসমের ঐতিহ্য হিসেবে সুপরিচিত, আর এগুলা কিন্তু অসমের পরিচয়, ঠিক আছে? অসমের ঐতিহাসিক দৃষ্টি দিয়ে অসমের একটা ঐতিহ্যবাহী জিনিস আর কি, পরিচয় হিসেবে বিখ্যাত এটা, কিন্তু আমাদের এটা আর পরিচয় নেই, এখন বাইরের জিনিস আমাদের দিকে আসছে। তো আমরা সতর্ক আর নিষ্ঠাবান না হলে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে এই গৌরবময় ঐতিহ্য। তো হৈমবতী বলছে যে আমরা যদি একটু অ্যালার্ট না হই, ঠিক আছে, আমরা যদি একটু নিষ্ঠাবান না হই, নিজের কাজের প্রতি পরিশ্রমী না হই, তাহলে একদিন আমাদের এই অসমের গৌরবময় ঐতিহ্য যেটা মেখলা চাদর আর গামছা, এটা কিন্তু ইতিহাস এর পাতায় লুকিয়ে যাবে। এর জন্যই আমাদের একটু
অ্যালার্ট হতে হবে। এবারে দেখো একটু পরে একজন করে বাকিরা একজন করে বাকিরা উপস্থিত হয়। তো একটু পরে বাকিরাও এসে গেল। আগে কে কে ছিল, প্রথম এসেছিল তো এখানে বিমলা আর গীতা ছিল। এখন বাকিরা ধীরে ধীরে আসছে। ওরা দেখে ওদের অতি সম্মানিত দিদির মুখ গম্ভীর। এখন জয়মতী মানে হৈমবতী যে ছিল তাকে সবাই সম্মানিত করতো, কিন্তু ওই দিন কিন্তু বাকিরা যখন এসে দেখলো একটু দেরিতে যে তাদের প্রিয় দিদি যে আছে, সম্মানিত দিদি, উনার মুখটা একটু মানে রাগী টাইপের স্বভাবই, ঠিক আছে? কারণ তিনি খুব রাগ করেছেন এদিন, কারণ কেন সব দেরি এসেছে। আর এর কারণটা ওরা বুঝতে পারছে যে আমরা দেরি করছি, এর জন্যই তিনি তার মুখটা এরকম দেখতে গম্ভীর টাইপের, একটু সিরিয়াস। এরপর দেখো কেউ টু শব্দটি না করে যে যার কাজ নিয়ে বসে পড়ে। এখন কেউ হাল্লাগুলো না করে চুপচাপ তাদের কাজে পড়ে বসে, কারণ তারা জানছে যে আমাদের দেরি হয়ে গেছে, এর জন্য এরকম মুখ বানিয়েছেন তিনি। কেউ বসেছে আচার, পাঁপড়, ভুজিয়া, মুখশুদ্ধিতে বানাতে, কেউ শুরু করেছে উলের পোশাক বানাতে, কেউ বাঁশবেতের আসবাব বানাতে ব্যস্ত হয়ে পড়ে, কেউ বানায় জাপি, কেউ রুমাল ও টেবিল ঢাকনিতে নকশা তুলতে ব্যস্ত। তো বিভিন্ন মহিলারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাচ্ছেন, ঠিক আছে? নিজের যেটা ট্যালেন্ট আছে, স্কিল আছে, যেটা শিখেছেন ওইগুলো তারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমিনা বসে গেছে পাটি বুনতে। আর আমিনা মানে মহিলাটা, তিনি পাটি বুনতে বসে গেছেন। এরপর দেখো তুম্বি বানাচ্ছে। এখন তুম্বি কি বানাচ্ছে আমরা তুম্বি যে আছে আমার মহিলাটা হচ্ছে মণিপুরি খেস, ঠিক আছে? মণিপুরি আর কি কোনো বস্ত্র হবে। মিথিঙ্গা মগ্ন হয়েছে দখনা বানাতে। তো দখনা বড়দের কিন্তু একটা খুব সুপরিচিত বিখ্যাত একটা কাপড়, ঠিক আছে? গামছার মতো, যেরকম অসমীয়াদের গামছাটা বিখ্যাত, এরকম বড়দের দখনাটা কিন্তু খুব বিখ্যাত। তো মিথিঙ্গা যে আছে সে দখনা বানাতে ব্যস্ত হয়েছে। আর বিমলা আগেই তাতে বসে বুনতে শুরু করেছে। বিমলা আগের থেকে তাতে বসে শুরু করে, কারণ বিমলার গীতা তো আগে এসেছিল, দুইজনে এসেছিল ওই হৈমবতীর সঙ্গে, বাকিরা তো পরে আসলো। এরপরে দেখো এন্ডির চাদর, গীতা বুনছিল গামছা। তো এখানে কি বলছে, বিমলা তাতে কি বানাচ্ছিল, এন্ডির চাদর, আর গীতা কি বানাচ্ছিল, গীতা গামছা বানাচ্ছিল, ঠিক আছে? আর বিমলা এন্ডির চাদর। এরপরে দেখো ওরা সেসব জিনিস বানাচ্ছে যেগুলো কাঁচামাল খুব সহজে পাওয়া যায়। তো ওরা মিলে সেই সবই জিনিস বানাচ্ছে যেগুলো কাঁচা মাল পাওয়া যায়। কাঁচামাল মানে কি, মানে যেমনি তুমি বাঁশ যেটা আছে এটা সস্তায় পেয়ে যাবে, চতুর্দিকে পাওয়া যায়, এটাই বলে কাঁচামাল। কারণ বাঁশটা যখন নেবে সেটার থেকে তো কাগজ বা বাকি জিনিস বানানো যাবে। তো কাঁচামাল এমন জিনিস যেটা খুব সহজেই পাওয়া যায়, আর এটার থেকে মানে বাকি জিনিসগুলো বানানো হয়, ঠিক আছে? তো এইগুলো জিনিস তারা বানাচ্ছে যেগুলো কাঁচামাল খুব সহজে পাওয়া যায়, যেমন কাঁচা আম, তেঁতুল, সুতো, বাঁশ, বেত, রেশম সুতো, যেটা আমি বললাম, এগুলো জিনিস দিয়ে তারা বানাচ্ছে, কারণ এগুলো সহজেই পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে কর্মচঞ্চল হয়ে ওঠে সমিতি। এরপরে দেখো মানে চতুর্দিকে আর কি সমিতি মানুষের যে মহিলারা যেটা ছিল তারা নিজের কাজে ব্যস্ততায় ভরে ওঠে কিছুক্ষণ পরে, কারণ সবাই এসে গেছে এখন। তখন হৈমবতীর মুখেও দেখা যায় খুশির আভাস। এখন হৈমবতীও কিন্তু খুব খুশি যখন সবাই কাজ করতে ব্যস্ত, কারণ সে বুঝছে যে আমাদের কাজটা জলদি হবে সব মিলে করলে। এবার তিনি নিজের হাত ছেড়ে ঘুরে ঘুরে দেখেন মেয়েদের কাজগুলো। এখন তিনি নিজের কাজ যেটা করছিলেন বসে, ওইটা ছেড়ে অন্যদের কাজটা দেখতে তিনি ব্যস্ত ঘুরে। অত্যন্ত সুন্দর কাজ, তিনি বলছেন যে খুব সুন্দর কাজ। এখানে এসে ওদের সবার জীবন বদলে গেছে, এমনকি তার নিজেরও। এখন এই জয়মতী যেটা তাঁত শিল্প আছে সেখানে এসে সবার জীবনটা প্রায় চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা নিজের জীবনে একটা অভিজ্ঞতা শিখতে পেরেছে, একটা স্কিল শিখতে পেরেছে, তারা আগে গিয়ে স্বাবলম্বী হতে পারবে। এটাই বলছে যে নিজেকে স্বাবলম্বী করতে আজ ওরা প্রচুর খাটছে এখানে। এখন তারা নিজে মেয়েরা এখানে কষ্ট করছে, খাটছে, একদিন হয়তো এই খাটনিটা তাদের কাজে আসবে, ঠিক আছে? তো তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, পরিশ্রম করে নিজের জীবিকাও খুঁজে পাবে। ওইটাই বলছে, নিজস্ব জীবিকা খুঁজে পেয়েছে ওরা। আর ওরা নিজেদের উপার্জনের পথটা খুঁজে পেয়েছে এখানে এসে। নিচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ, আর তারা নিজে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার আনন্দ অনুভব করছে। অর্থনৈতিকভাবে স্বাধীন বলতে মানে তুমি নিজের হিসাব মতো টাকা যখন ইনকাম করবে, তো নিজের হিসাব মতোই টাকাটা খরচ করতে পারবে। তাদের আর নিজের স্বামীর উপর ডিপেন্ড করতে হবে না, যে স্বামী ইনকাম করলে তাদেরকে দিবে তখন খরচ করবে। তো তারা নিজে ইনকাম করছে, এখন নিজের হিসাব মতো টাকাটা খরচ করতে পারবে। এরপর দেখো বিমলার কাছে এসে হৈমবতী বলেন, তুই তো এন্ডি মুগার কাপড় বুনে বেশ নাম করে ফেলেছিস বিমলা, ঘরে বুনেও রোজগার করছিস। এখন বিমলার কাছে আসে তিনি বলছেন, হৈমবতী, যে তুমি তো এন্ডি মুগার কাপড় বুনে অনেক পরিচিত হয়ে গেছো, ফেমাস হয়ে গেছো, এবং বাড়িতে বসে তুমি টাকা উপার্জন করছো। কিন্তু আমাদের এই সমিতিতে সমবায় ভিত্তিতে বিক্রি করার দিকে নজর দিতে হবে বেশি। এবং তিনি আরও বিমলাকে বলছেন যে ঠিক আছে, তুমি ইনকাম করছো, ঘরেও ইনকাম করছো এক্সট্রা, ভালো কথা, কিন্তু আমাদের যেটা সমবায়, আমরা যেটা জয়মতী সমিতি যেটা তৈরি জিনিসগুলো করছি, এগুলোর মধ্যে বেশি বিক্রির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। কারণ এখান থেকে যদি মাল যায়, আমরা বাইরে সাপ্লাই করি, তখনই আমাদের অসমেরও পরিচয় হবে। কারণ অসমের জিনিসগুলো যেটা বাইরে অন্য জায়গায় যাবে, কারণ দক্ষিণ ভারতের জিনিস যদি অসমে আসতে পারে, তো অসমের জিনিস কেন অন্য প্রান্তে যাবে না, বা অসমের অন্য জায়গায় যাবে না। ওইটাই সুপরিকল্পিত সুষ্ঠু বিপণন ব্যবস্থা গ্রহণ করলে সকলের উপকার হবে। তিনি আরও বলছেন যে ভালোভাবে যদি আমরা প্ল্যানিং পরিকল্পনা করে বিক্রির ব্যবস্থা করি, তাহলে সবাই কিন্তু লাভ হবে, উপকৃত হবে। এরপরে দেখো বিমলা হতাশ কণ্ঠে জানায়, দিদি আমাদের তহবিলে যে বেশি টাকা নেই। তো বলছে যে আমাদের যেটা ফান্ড আছে, আমাদের ফান্ডে কিন্তু আমাদের সমিতিতে বেশি টাকা নেই। আমাদের
টাকা না হলে কিভাবে কাজ করব? হ্যাঁ, কথাটি ঠিক, আমি ইতিমধ্যে ব্যাংক ঋণের জন্য আবেদন জানিয়েছি। তো হেমবতী বলছেন, হ্যাঁ ঠিক বলেছো যে আমাদের টাকা নেই, কিন্তু আমি ইতিমধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য আবেদন করেছি। সরকারও আমাদের আশ্বাস দিয়েছেন, তোমরা চিন্তা করো না, বলে থামেন হেমবতী। আর হেমবতী বলছেন যে সরকারও আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে, ভরসা দিয়েছে, তাই চিন্তা করবে না তোমরা। এরপর দেখো দুপুরে জলযুগের সময় হয়ে এসেছে, মানে দুপুরে খাবার সময় এসে গেছে। তো কাজ থামে সবাই তাই ব্যস্ত খাওয়ায়, সবাই এখন খাবার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। ওই সময় গীতা হেমবতীর কাছে এসে আমতা আমতা করে জানতে চায়, দিদি আপনি একদিন বলেছিলেন আমাদের আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। তো যখন খাবার সময় হয়েছে ওই সময় গীতা হেমবতীর কাছে এসে বলছে, ঠিক আছে, মানে আমতা আমতা বলতে মানে কি, গীতা একটু লজ্জাও করছে, একটু দ্বিধাও বোধ করছে যে কেমনে তার সঙ্গে বলবো, কিন্তু তবু সে আসে জিজ্ঞেস করলো যে দিদি আপনি একদিন বলেছিলেন যে আমাদের আরও একটু ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবেন আপনি। তারপর দেখো মেয়েরা চোখ ফেরায় হেমবতীর দিকে। এই কথাটা শুনে বাকি মেয়েরাও চোখ ফেরায় যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তিনি বলেছিলেন, দেখি কী জবাব হচ্ছে তার। তো হেমবতী বলেন, কয়েকদিনের মধ্যে আরও দক্ষতা অর্জনের জন্য তোমাদের পাঠানো হবে সরকারি হস্ততাঁত আর কারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে। তো হেমবতী বললেন গীতার কথাটা শুনে যে ঠিক আছে, কিছুদিনের মধ্যেই তোমাদের আরও দক্ষতা অর্জন করার জন্য সরকারি হস্ততাঁত এবং কারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে। এরপর দেখো কথাটা শুনে মেয়েরা সবাই খুশিতে ফেটে পড়ে। তো এখন মেয়েরা এই কথাটা শুনে কিন্তু খুব আনন্দিত হয়ে যায়। তারপর দেখো ওই সমবায় সমিতির মেয়েদের উদ্দেশ্য করে বললেন যে শুনো, আমরা আজ আর হীনবল নই পরমুখাপেক্ষী গার্গী মৈত্রী লক্ষ্মীবাইয়ের দেশের নারী আমরা। তো হেমবতী মেয়েদেরকে সাহস দেওয়ার জন্য একটু ইতিহাসের কথা বললেন যে শুনো, আমরা আজ আর দুর্বল নই, অন্যের উপর নির্ভরশীল আমরা নয়, কিন্তু অসমের এক মহিষী নারীর কথাও ভোলা যাবে না কোনোদিন। আর তিনি আরও বলছেন যে আমরা দেশে গার্গী মৈত্রী রানী লক্ষ্মীবাইয়ের মতো মহান নারীদের, দেশের নারী, ওদের থেকে আমরা একটা মোটিভেশন বা ইন্সপিরেশন নিতে পারি। আর অসমের এক মহান নারীর অবদানও আমরা কোনোদিন ভুলবো না। এখন দেখো কোন নারীর অবদান বিষয় তিনি বলবেন, আমরা পাঠটা পড়লে বুঝবো। তো বলছে আমিনা উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে কার কথা বলতে চাইছেন। তো যখন হেমবতী বললেন যে আমাদের অসমের এক মহিষী নারীর কথাও কোনোদিন ভোলা যাবে না, তখন আমিনা নামের একটা মহিলা জিজ্ঞেস করছে যে দিদি আপনি কার কথা বলছেন এখানে, কোন মহিলার কথা? দেখো তিনি বলছেন, কি বললেন? হেমবতী জবাব দেন, অমলপ্রভা দাস, যার কথা আমরা সবাই জানি। তো তিনি বললেন যে অমলপ্রভা দাস, যাকে আমরা সবাই চিনি, তিনি ছিলেন গান্ধীজির ভাবশিষ্যা, অসমের মহিলা নবজাগরণের অন্যতম অগ্রদূত। তিনি বললেন যে অমলপ্রভা দাস যিনি আছেন তার কথা বলছি, আর তিনি একজন গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত একজন মহিলা ছিলেন। তিনি অসমের নারী জাগরণের অন্যতম প্রধান পথ প্রদর্শক ছিলেন। তার অনুপ্রেরণায় এই রাজ্যের মহিলারা যোগ দিয়েছিলেন গান্ধীজির অনুসরণে খাদি কাপড় বানানো কর্মসূচিতে। আর এই অমলপ্রভা দাসের কথা বলে তিনি বলছেন যে এই তার উৎসাহে মহিলারা গান্ধীজির আদর্শ মেনে খাদি কাপড় তৈরির কাজে অংশগ্রহণ করেছিলেন। এরপর দেখো হেমবতী আবার আত্মবিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলেন, আজ আমরা অর্থাৎ ভারতীয় নারীরা কোনো অর্থে পিছিয়ে নেই। তো তিনি আবারও জোর দিয়ে একটু বললেন সবার সামনে যে আজকের ভারতীয় নারীরা কোনো দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নেই, ঠিক আছে, আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। তিনি বলছেন যে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষাটা ধীরে ধীরে পূরণ হচ্ছে। পুরুষের পাশাপাশি আমরা এগিয়ে চলছি দৃঢ় প্রত্যয়। তো পুরুষদের সমানেই আমরা কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের গরিমা আজ বিশ্বব্যাপী। তো আমাদের সম্মান এবং সুনামটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা অবশ্যই আরও সফল হব। তো আমরা ভবিষ্যতে আরও বেশি সফল অর্জন করতে পারবো বা সফলতা অর্জন করব। এরপর মেয়েরা সবাই উজ্জ্বল ভবিষ্যতের সংকল্প নিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এখন এই কথাগুলো শুনে একটু মোটিভেশন বা ইন্সপিরেশন পেয়ে মেয়েরা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে আবার নিজেদের কাজে তারা মন দিয়ে আর কি লেগে গেল, আবার কাজটা আরম্ভ করে যেটা করছিল তারা। তো দেখো এই পাঠটা খুব একটা সুন্দর পাঠ। এই পাঠে অমলপ্রভা দাসের বিষয় পাবে, তোমরা এখান থেকে টিকে আসতে পারে। তো ওনার বিষয়ে একটু পড়ে নিবে তোমরা, যে জন্ম কোথায় হয়েছিল, কি করেছেন, ঠিক আছে। কস্তুরবা স্মারক নিধির সেবা কর্মকর্তা উত্তর পূর্বাঞ্চলে ছেড়ে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। এইগুলো তোমরা পড়ে নিবে। তারপরে তার মৃত্যু হয় কত সালে, তো এগুলো একটু পড়ে নিবে। লক্ষ্মীবাইয়ের বিষয়ে একটু জেনে নিবে, টিকে আসতে পারে এগুলোর থেকে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।